আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীর রাজনীতির বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলের যে পার্থক্যটা সেটা হচ্ছে আওয়ামী লীগ সর্বদাই প্রকাশ্যে তার রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে। মানে আওয়ামী লীগ দলটির কখনোই আন্ডারগ্রাউন্ডে কিংবা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো অভিজ্ঞতা বা কৌশল তারা কখনো গ্রহণও করে নাই। কিন্তু জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্র শিবির কিংবা ছাত্রী সংস্থা কিংবা জামায়াতে ইসলামীর থেকে যেসব দল বেরিয়ে গিয়ে গঠিত হয়েছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের দ্বারা, সেটা এবি পার্টি হোক কিংবা ধরুন এই যে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে, আপ পার্টি গঠিত হয়েছে, এগুলোর সবেরই নেতাদের কর্মীদের সবচেয়ে বড় যে কৌশলগত শিক্ষা সেটা হচ্ছে গুপ্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, মানে অপ্রকাশ্য থেকে কি করে বিশাল আকৃতি ধারণ করতে হয় এবং সময় বুঝে মানে ঝোপ বুঝে কোপ মারতে হয়, সেজন্য প্রস্তুতি নিয়ে রাখতে হয়, সেটা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির সহ এই ঘরানার জামায়াতে ইসলামীর রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল এবং সবচেয়ে বড় দক্ষতাও বটে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়ে উঠেছে সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিনা, মানে 2024-এর আগস্টের পর থেকে বাংলাদেশে বিরাট শক্তিতে, মানে বলতে গেলে 1971 সালের পর এমন শক্তিতে এর আগে কখনো প্রকাশ্যে জামাত শিবিরকে বেরিয়ে আসতে দেখা যায় নাই। একের পর এক নেতারা বেরিয়ে আসতে থাকলেন, বিশেষ করে ছাত্র শিবির সহ বিভিন্ন টকশোর বুদ্ধিজীবীরা, এরা বেরিয়ে এসে জামায়াতে ইসলামীর রাজনীতির যে তারা কতদিন ধরে ধারণ করছেন, কতদিন ধরে চর্চা করছেন সেসব বলা শুরু করলেন। এদের অনেকে যে আগে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, এখন বিরাট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন কিংবা আইনজীবী হয়ে বসেছেন, সেসবও আমরা সবই জানতে পারলাম 2024-এর আগস্টের পর থেকে। এখন যখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ সকল সংগঠন মোটামুটি রাজপথে বেরিয়ে এসেছে, বিশেষ করে ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনগুলো দিনে 10টি করে মিছিল করবার লক্ষ্য নিয়ে জুনের 1 তারিখ থেকে রাজপথে নেমেছে। এবং এমন একটা পরিস্থিতি যে বিভিন্ন জায়গায় প্রশাসন, পুলিশের নাকের ডগায় মিছিল হচ্ছে, পুলিশ প্রশাসন ঠেকাতে পারছে না, বিশ্ববিদ্যালয়গুলোর গেইটের সামনে কিংবা এমনকি ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে ছাত্রলীগ মানববন্ধন করে ফেলছে, তখন কোথাও জামাত শিবিরকে দেখা যাচ্ছে না। মানে এর কি ব্যাখ্যা থাকতে পারে? মানে জামায়াত শিবির ভড়কে গেছে, নাকি আওয়ামী লীগ ছাত্রলীগের প্রকাশ্য রাজনীতির সামনে তারা ঠিক কি কৌশলে রাজনীতি করবে সেটা এখনো বুঝে উঠতে পারছে না, নাকি পরিস্থিতি আঁচ করবার চেষ্টা করছে বলা মুশকিল। তবে নিশ্চিতভাবে এটা একরকমের সিদ্ধান্ত নিয়ে বলা যায় যে সারা দেশের কোথাও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে, প্রকাশ্য রাজনীতিতে ফিরছে এবং পুলিশ প্রশাসন তাদের ঠেকাতে পারছে না। এই যে পরিস্থিতিটা, এর প্রতিবাদে বিক্ষোভে জামাত শিবির কাউকে কোথাও নেমে আসতে দেখা যায় নাই, কিংবা এই যে এত বড় জনপ্রিয় দল জামায়াতে ইসলামী কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মানে একেবারে একাধিপত্য ধরে রাখা ছাত্র দলকেও তো ঢুকতে দেয় নাই 2024-এর আগস্টের পর থেকে। ছাত্র শিবির তাদের নেতা কর্মী সমর্থকরা কোথাও ছাত্রলীগের একটা কর্মসূচি ঠেকিয়েছে বা ঠেকাতে পেরেছে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এর কোনো রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কি হলো জামাত শিবিরের? জামায়াত শিবির কেন এই সময়টায় একটা সবচেয়ে শক্তিশালী অবস্থান নিতে পারছে না বা নিচ্ছে না, সেটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং বিশ্লেষণ করা প্রয়োজন। দেখেন, ছাত্র শিবিরের যে মানে চরম জনপ্রিয়তা দেখা গেল 2024-এর আগস্টের পর থেকে, মানে সেপ্টেম্বরে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাদিক কায়েমরা বেরিয়ে এলেন, তারপর এরা এত বড় নেতা হয়ে উঠলেন যে এই কদিন আগেও হাদির ভাই
ওসমান হাদির ভাই যুক্তরাজ্যে বসে সরকারি চাকরি করতে করতে স্ট্যাটাস দিয়েছেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বললেন যে তিনি জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানেন হাদিকে কে কোথায় কিভাবে হত্যা করেছে, তখন হাদির ভাই বলে বসলেন যে জামায়াতে ইসলামীর তরফে তাদের ওপর হাদিকে ঢাকা ৮ আসন থেকে সরিয়ে নেওয়ার জন্য চরম চাপ ছিল, কারণ সাদিক কায়েমের ওই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। মানে ভাবেন, ছাত্রলীগ করতেন এরা সবাই, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সাদিক কায়েম, এরা সবাই করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বসে ছাত্রলীগ। আর হাসনাতের মতো অনেকেরই এ বিষয়ে ব্যাখ্যা যে এরা এত দরিদ্র পরিবার থেকে এসেছেন যে তাদের হলে থাকা ছাড়া উপায় ছিল না, আর হলে তাদের থাকবার একমাত্র উপায় ছিল, টিকে থাকার একমাত্র উপায় ছিল এই ছাত্রলীগ করে টিকে থাকা। এই যখন তাদের ব্যাখ্যা, তখন এই ছাত্ররা সেপ্টেম্বরে আওয়ামী লীগ পতনের 1 মাসের কম সময়ের মধ্যে বেরিয়ে এলেন যে তারাই ছাত্র শিবির। কিন্তু এই সাদিক কায়েমরা এমন শক্তিশালী হয়ে উঠলেন যে ঢাকা ৮ আসনেও তারাই নির্বাচন করবেন, এবং এমনকি হাদির ভাই সন্দেহ করেন যে সে কারণে হাদিকে খুন করা হয়ে থাকতে পারে। এমন সব বিরাট প্রভাবশালী ষড়যন্ত্রকারী তৎপর ব্যক্তিবর্গ তারা কোথায় গেলেন যখন আওয়ামী লীগ ছাত্রলীগ আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠেছে? গতকালকে রাতের বেলায় জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে নেত্রকোনা শহরে। এই খবরটা বাংলা ভিশনে দেখছি তাদের ফেসবুক পোস্টে দিয়েছে, এবং দেওয়ার পর যদি আপনি একের পর এক ব্যক্তিদের কমেন্ট সেখানে পড়েন তাহলেই বুঝবেন যে কেন এই জুলাই বিপ্লবীরা হঠাৎ করে একটু গর্তে লুকিয়ে পড়তে বাধ্য হয়েছেন। মানে একজন লিখছেন মুস্তাফা ফারাজি, আগুন দিয়েছে তারা একটা উত্তম ভালো কাজ করেছে। ওয়াসিম আরাফাত জিসান লিখছেন এভাবে জুলাইকে হাওয়ায় মিলিয়ে দেওয়া হোক, কারণ আমি একজন দেশপ্রেমিক। একজন লিখছেন জুলহাস রানা, এই জুলাই হচ্ছে দেশের অভিশাপ। আশা নোর লিখছেন রাজনীতি করার কিছু পাইতেছে না এখন, তাই নিজেরাই আগুন দিয়ে স্লোগান লাগাইছে জয় বাংলা। আলিফ হোসেন রাকিব লিখছেন কালো জুলাই ইতিহাসের এক কালো অধ্যায়। মানে এদের সমর্থন করার পক্ষটিকে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণেই কি শুধু এই অবস্থা, নাকি জামায়াতে ইসলামী আসলে এমন কোণঠাসা হয়েছে তাদের যে লাইফ লাইন, মানে তাদের অর্থনৈতিক ভিত্তি যেই ব্যাংকটি ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটিকে তারা যাদেরকে ক্ষমতায় বসিয়েছে বিএনপি সরকার, সেই বিএনপি সরকার তাদের হাত থেকে আবার ছিনিয়ে নিয়েছে। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জামায়াতে ইসলামী ক্ষমতার যে একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইউনূস সরকারের আমলে, সেই জায়গা থেকে এখন যে তারেক রহমান বিএনপি এই সরকারের একটু কথা মেনে তাদের চলতে হচ্ছে 70টার বেশি আসন পাওয়ার বিনিময়ে সংসদে, সেটা জামায়াতে ইসলামীর সামাল দেওয়া কঠিন হচ্ছে। আবার এই যে ছাত্র শিবিরের যে একাধিপত্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, মানে মনে হচ্ছিল বাংলাদেশের সকল শিক্ষার্থীরা ছাত্র শিবির হয়ে গেছে, এমনকি ছাত্রী সংস্থা বেরিয়ে এলো, মনে হলো সকলেই ছাত্রী সংস্থা ছাত্র শিবির করছেন। অথচ ছাত্ররা দেখছেন তারা যখন 2024-এর 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত একবারও বৈষম্য বিরোধী বিসিএস পরীক্ষায় বসারও সুযোগ পেলেন না, তখন সাদিক কায়েম ডাকসু সভাপতি হয়েই দম নিচ্ছেন না। তিনি যেমন একদিকে ঢাকা 8-এর সংসদ সদস্য হতে চেয়েছিলেন, এখন নাকি মেয়র নির্বাচনও করতে পারেন। শুধু তাই নয়, তিনি তার মেয়ে বিয়ে করে মালদ্বীপে চলে গেছেন হানিমুন করতে, আর তার মালদ্বীপে হানিমুন করার ভিডিও সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এখন ভাবেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগস্ট পর্যন্ত গুপ্ত ছাত্রলীগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে টিকেছিলেন, সেই ব্যক্তির এমন শনৈ শনৈ উন্নতি হলো। সেই ব্যক্তির জন্য কি কারণে সাধারণ ছাত্ররা ছাত্রলীগ ঠেকাবে ক্যাম্পাসে আর ছাত্র শিবিরকে আরো শক্তি বৃদ্ধি করতে দেবে? সে প্রশ্ন তো নিশ্চয়ই সাধারণ ছাত্ররা নিজেদের ভেতরে করছেন। এবং সারা দেশেই আসলে এসব মিলিয়ে হাওয়া এমন ঘুরে গেছে যে জামায়াত শিবির টের পাচ্ছে যে এই সময়ে সাধারণ মানুষকে তাদের পক্ষে আনা খুবই কঠিন, কারণ মববাজি, পিটিয়ে মারা, পুড়িয়ে মারা,
হত্যা, মামলা, পুলিশকে ব্যবহার, প্রশাসনকে ব্যবহার সব একরকম শেষ করেছেন তারা। এখন তাদের হাতে আর তেমন কোনো অস্ত্র বাকি নাই। আর ওই যে বললাম, প্রকাশ্যে কি করে রাজনীতি করতে হয়, রাজনৈতিক কর্মসূচি দিতে হয়, কিংবা মানে মব না করে পিটিয়ে পুড়িয়ে না মেরে কিভাবে আসলে রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আরেকটা রাজনৈতিক দলকে প্রতিহত করতে হয়, সে বিষয়ে কোনো অভিজ্ঞতা আসলে জামায়াতে ইসলামী কিংবা ছাত্র শিবির কারোরই নাই। কাজেই তারা একটু ভড়কে গেছেন এবং এই অবস্থায় এখন পর্যন্ত টু শব্দ উচ্চারণ করেন নাই যে কি করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে তিনি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং তিনি বাংলাদেশে তার দল সংগঠিত করে এনেছেন, এবং এর প্রমাণ হিসেবে কি করে সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনগুলো একের পর এক মিছিল আর কর্মসূচি করতে পারছে তারেক রহমান সরকারের আমলে। এসব নিয়ে তেমন আওয়াজ তোলার এ সময়ে কোনো সুযোগই পাচ্ছে না জামায়াতে ইসলামী। কারণ জামায়াতে ইসলামী সংসদে আলোচনা তুলেছিল যে ইসলামী ব্যাংকটা যে দখল হয়ে গেছে এটা তারা কিছুতেই সহ্য করবে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাদেরকে উল্টো বলে দিয়েছেন যে দখল করা ব্যাংক যে বেদখল হয়ে যাবে এই যাতনা আমরা বুঝি। মানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বীকার করছেন যে জামায়াতে ইসলামী ইউনূস আমলে ওই ব্যাংক আবার দখলে করেছিল, যেই ব্যাংকটি ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত বলে পরিচিত, এবং আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা আছে যে জামায়াতে ইসলামীর রাজনীতিকে অর্থ সরবরাহকারী এই ব্যাংকটির মালিকানা তারা জামায়াতে ইসলামীর হাত থেকে নিয়ে নিয়েছিল। তখন জামায়াতে ইসলামী হা রে 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 করতে করতে ইউনূস আমলে ব্যাংকটাকে দখল করে নিয়ে 9,000 ব্যক্তিকে চাকরিচ্যুত করে 6,000 ব্যক্তিকে নতুন নিয়োগ দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন 6,000ই জামাত শিবির করে, আর 13,000 ব্যক্তিকে যে পদোন্নতি দিয়েছেন তাদের সেই পদোন্নতিগুলো একেবারে অবৈধ হয়েছে, সেগুলোরও তদন্ত হবে সংসদে দাঁড়িয়ে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখন তাদের সঙ্গী, বন্ধু, মিত্র জামায়াতে ইসলামীকে ভয় দেখাচ্ছেন যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নাকি জামায়াতে ইসলামীকে ইসলামী ব্যাংক 11,000 কোটি টাকা দিয়েছে, এবং বিএনপি এখন ভয় দেখাচ্ছে জামাতকে যে সেটারও তারা তদন্ত করে ছাড়বে। আর 2024-এ এক দফা মেটিকুলাস ডিজাইনে একটা আন্দোলন নামিয়ে সফল হয়ে যাওয়ার পর এখনই বিশেষ করে অর্থের সরবরাহ ঠিক না থাকলে, আবারও একটা সুদীর্ঘ মেটিকুলাস ডিজাইন করবার সুযোগ না পেলে, বিদেশি সহায়তা প্রত্যক্ষভাবে না পেলে এই জামায়াত শিবিরের পক্ষে সত্যিকার অর্থে মামলা হামলায় জর্জরিত, ঘর বাড়িতে থাকতে না পারা, বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে না পারা এমন উন্মাতাল আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের সঙ্গে পারা সম্ভব কিনা রাজপথে, সেটা সত্যি